দিনের শেষ ট্রেনটাও পাস করে গেল। আজ আর মানুষের মুখ দেখার কোনো চান্স নেই। এমন একটা নির্জন পাণ্ডববর্জিত স্টেশন এই ভাপামাও, আর সেখানেই কিনা চাকরি জীবনের প্রথম পোস্টিংটা পেলাম আমি। দেখ, ভাল লাগে না? স্যারের খুব কষ্ট হচ্ছে, তাই না? কে 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 তুমি? আমাকে দেখে ভয় পেয়ে গেলেন নাকি স্যার? মানে হ্যাঁ, ভয় পাওয়াটাই তো স্বাভাবিক। এমন বিভৎস মুখ আমার। কিন্তু কে কে তুমি? আমি রতন স্যার, আমি রতন। রতন? আপনার কেয়ারটেকার। ও আচ্ছা, তাই বলো। ও, কিন্তু তোমার মুখ কেমন বিভৎসভাবে পুড়ে গেল কি করে রতন? সে একটা অ্যাক্সিডেন্টে স্যার। অ্যাক্সিডেন্ট? আগে হ্যাঁ স্যার, একটা অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট স্যার। আর সেই থেকেই তো আর তেমন ভাবে চাকরি করতে পারলাম না, রিটায়ার করলাম। ও, তা তুমি কি চাকরি করতে রতন? আমি ছিলাম স্যার ফায়ারম্যান। ও, তা তোমার পরিবারে কে কে আছে? কেউ না স্যার, কেউ না। তাই তো এখানেই পড়ে আছি। ওই যখন কোনো নতুন অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার আসেন এখানে, তার দেখাশোনা করি আর কি। তা বুঝলে রতন, এই তোমাদের এই ভাপামাও স্টেশনটা না একদম যাতা, এত নির্জন না, এর লোকজন প্রায় নেই বললেই চলে। কেন যে এখানে রেল কোম্পানি মিছিমিছি একটা স্টেশন করতে গেল, আর স্টেশন আছে বলেই আমাদের মতো সব নতুন চাকরি পাওয়া অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টাররা এখানে পোস্টিং পেতে পারে। এখানে এসে অবধি তো শুনছি স্টেশন মাস্টার নাকি ছুটিতে, তাই আমাকেই সব কাজ করতে হচ্ছে। আপনাকেও বেশি দিন থাকতে হবে না এখানে। হ্যাঁ, আগে কি বললে? না মানে বলছিলাম, বেশি দিন কেউই আমাদের এই ভাপামাও স্টেশনে থাকতে পারে না স্যার। কেন? অন্ধকার হয়ে এলো স্যার। এবার আপনি কোয়ার্টারে চলুন, এরপর তো সব এক্সপ্রেস ট্রেন পাস করবে। হ্যাঁ, কোনো ট্রেন তো আর দাঁড়াবে না এখানে। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, চলো চলো চলো, তাই চলো। ঘুমটা ভেঙে গেল কেন হঠাৎ? রাত কত হলো রে বাবা, দেখি তো ঘড়িটা। ও বাবা, 2টো বাজে। নতুন জায়গা তো, তাই বোধহয় আমার ঘুমের ডিস্টারবেন্স হচ্ছে। গরমটাও যে পড়েছে না কদিন ধরে। উফ, বাপরে বাপ, ঘরটা একেবারে গুমোট হয়ে গেছে। না, এক কাজ করি, উঠে জানালাটা বরং খুলে দিই, একটু হাওয়া আসবে। হ্যাঁ, এখান থেকে প্ল্যাটফর্মটা দেখা যাচ্ছে পরিষ্কার, একদম শুনশান। একটা কুকুর পর্যন্ত নেই। আরে আরে, ওটা কি? রেল লাইনের ওপারে একটা বাড়ির দোতলার জানালায় একটা আলো না? আলোটা অমন চক্রাকারে ঘুরছে কেন? ঠিক যেন মনে হচ্ছে কাউকে কেউ কোনো সংকেত পাঠাচ্ছে। আর আর ওই বাড়িটাই বা কার? না না, ব্যাপারটা যেন কেমন রহস্যময়। একবার দেখতে হবে তো। যতই হোক, ছোট্ট হলেও এই ভাপামাও তো এটা রেল স্টেশন। আর যখন স্টেশন মাস্টার অনুপস্থিত আছেন, তখন আমি এর পুরো দায়িত্বে, তাই আমারই ব্যাপারটা খতিয়ে দেখা উচিত। মনে তো হচ্ছে ওটা একটা মোমবাতির শিখা। তাই তো। না, যাই দেখি তো বাইরে গিয়ে। রেল লাইনের ওপারে ওটা তো একটা রেল কোয়ার্টার্সই। আরে ওই তো এবার একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে। হ্যাঁ, একটা মেয়ে হাতে জ্বলন্ত মোমবাতিটা গোল করে ঘোরাচ্ছে। তাই তো। এবার আবার, আরে হাতের ইশারায় ডাকছে যে। কাকে ডাকছে ও? ওই তো স্পষ্ট শোনা যাচ্ছে ওর গলায়। কিন্তু স্টেশনে তো আমি ছাড়া আর কেউ নেই, তাহলে কেউ আমাকেই ডাকছে নাকি? কিন্তু কিন্তু কেউ কেনই বা ডাকছে ওইভাবে? কোনো কোনো বিপদে পড়েনি তো? এগিয়ে গিয়ে দেখবো। আরে 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 স্যার, দেখি বাবা,
ট্রেনটা একেবারে ঘাড়ের কাছে এসে পড়েছিল। আর একটু হলেই তো ট্রেনে কাটা পড়তে যাচ্ছিলেন স্যার। আমি যদি লাস্ট মোমেন্টে হাত ধরে না টানতাম তাহলে তো এতক্ষণে। উফ, রতন তুমি? আরে হ্যাঁ, আমি। এমন এমন অন্ধের মতো কেউ রেল লাইন পার হতে যায়? বলুন তো। রতন, রতন, আরে। ওই বাড়িটার জানালায় একটা মেয়ে আমায় ডাকছিল, হাতে মোমবাতি ছিল ওর। আমি আমার কোয়ার্টার্সের জানলা দিয়ে দেখতে পেয়ে স্টেশনে এলাম, বুঝলে। ভাবলাম কে এমন করে সংকেত পাঠাবার মতো করে আলোটা ঘোরাচ্ছে। এসে দেখি কি জানো, দেখি একটা মেয়ে, হ্যাঁ একটা মেয়ে, তার গলাও স্পষ্ট শুনলাম জানো, এসে বলছে এসো 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 না। আমি তাই তাড়াতাড়ি রেল লাইন পার হতে যাচ্ছিলাম ওই বাড়িটার কাছে পৌঁছবো বলে। লক্ষ্যই করিনি কখন ট্রেনটা চলে এসেছে একেবারে খাড়ের কাছে। উফ, ভাবতেই আমার আর হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। কি হতে যাচ্ছিল বলো তো আর একটু হলেই। ভাগ্যিস তুমি এসেছিলে। ওহ, থ্যাংক ইউ রতন, থ্যাংক ইউ। কিন্তু তুমি জানলে কি করে যে আমি কোয়ার্টার্স ছেড়ে বাইরে এসেছি এত রাতে? আমি জানলাম কি করে? হ্যাঁ, আপনার মতো নতুন কেউ এখানে এলে এমন রাত বিরেতে স্টেশনে চলে আসেন স্যার, তাই তো আমি সতর্ক ছিলাম আগে থেকে। তার মানে কি বলতে চাইছো? কিছু না স্যার, কিছু না। চলুন কোয়ার্টারে চলুন। কিন্তু ওই মেয়েটার কোনো বিপদ হলো কিনা? চলো না একবার গিয়ে দেখি আমরা দুজনে মিলে। চলো। কোথায় যাবেন? কোথায় মেয়ে? আরে ওই তো ওই রেল লাইনের ওপারের ওই বাড়িটার দোতলায়। আরে দেখে তো মনে হচ্ছে ওটা একটা কোয়ার্টার্স, কিন্তু কি বাড়িটা এত অন্ধকার কেন? ভেতর থেকে তো কোনো আলোর রেখাও দেখা যাচ্ছে না। হ্যাঁ, রতন, কে থাকে ওখানে? কেউ না। কিন্তু আমি যে স্পষ্ট দেখলাম, ওর গলাও শুনলাম। ভুল শুনেছেন স্যার, ভুল শুনেছেন। এমন রাত বিরেতে স্টেশনে চলে আসবেন না স্যার, আসবেন না। কিছু দেখলেও না। রতন কেন ওই কথা বলল যে আমি ভুল দেখেছি? অথচ আমি তো না, ভালো করে না জানা অবধি তো ঠিক স্বস্তি পাচ্ছি না। একবার রতনকে ডাকি। রতন! আমাকে ডাকছিলেন স্যার? এই তো রতন, হ্যাঁ এই চলো না একবার, চলো তো আমার সঙ্গে। কোথায় স্যার? এসোই না, এসো। বেশ তো চলুন। চলুন। এ কি স্যার, আপনি ওদিকে কোথায় যাচ্ছেন স্যার? ওদিকে কেন? আরে লাইন পার হচ্ছেন কেন স্যার? আমাকে জানতেই হবে ওই বাড়িটায় কারা থাকে। আমাকে কে গত রাতে ওখান থেকে আলো জ্বালিয়ে ইশারা করছিল? যাবেন না স্যার, যাবেন না। আরে বাবা, তুমি এরকম করছো কেন? দাঁড়াও দেখতে দাও। আরে এটা তো একটা রেল কোম্পানির একটা কোয়ার্টার্স, কিন্তু এর জানালায় কোনো পাল্লা নেই কেন? রতন, আরে কি রতন কোথায় গেল? ওই তো রতন দৌড়ে রেল লাইন পার হয়ে যাচ্ছে। এই রতন কোথায় যাচ্ছ? দাঁড়াও, যেও না। না স্যার, আমি ওখানে যাব না। আপনি ওখানে যাবেন না স্যার, যাবেন না। তোমাকে যেতে হবে না, আমি একাই যাচ্ছি। কি দরজাটা নিজে থেকেই খুলে গেল। ভেতরটা এত অন্ধকার। কে আছেন ভেতরে? কে আছেন? না, কোনো সাড়া নেই। কি ধুলো রে বাবা! ওটা কি আবার একটা বাদুড়? এখনো বাইরে পড়ন্ত বিকেলের আলো দেখা যাচ্ছে। ওই তো দেখা যাচ্ছে একটা খাট, তার উপর মোটা ধুলোর আস্তরণ। রতন তাহলে ঠিকই বলেছিল, দেখে তো মনে হচ্ছে এটা একটা পরিত্যক্ত বাড়ি। এর ভেতরের মেয়েটা এলোই বা কি করে? কি হলো? কার নিঃশ্বাস না? হ্যাঁ স্যার, আকাশ স্যার, আপনি কোথায় স্যার? রতনের গলা না? আমি চাই, কিন্তু বাইরে বেরোনোর দরজাটা কোন দিকে? দরজাটা ওই কি? উফ, দেখতে পাচ্ছি না কেন? কে?
আবার নিজের চোখে দেখে বিশ্বাস হলো তো স্যার? ওই বাড়িটায় কেউ থাকে কি থাকে না? হ্যাঁ, কিন্তু বাড়িটা কাদের বলো তো? আমি এখন চলি স্যার। ও কি? আজ রাতে কিন্তু বাইরে বের হবেন না স্যার। রতন চলে গেল। রতন বারবার বারণ করছে। সত্যি ওসব আজে বাজে কথা না ভেবে বরং ঘুমানোর চেষ্টা করি। কাল রাতে ঘুমের বড় ডিস্টারবেন্স হয়েছিল। শুই বাবা। আর ঘুমিও না, এসো এসো, চলে এসো। কে 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 ডাকলো আমায়? হ্যাঁ, গলাটা পুরো শুকিয়ে গেছে। একটু একটু জল জল খাই। এই তো রাত কত হলো? হ্যাঁ, 2টো। কালও তো ঠিক এমনই 2টোর সময় ঘুমটা ভেঙে গেছিল। আজকেও আবার। আশ্চর্য। দেখি তো একবার জানালা দিয়ে। ওই তো ওই বাড়িটা। আজও কোনো আলো টালো দেখা যায় কি না দেখি তো। হ্যাঁ, না, অন্ধকারে ভূতের মতো দাঁড়িয়ে আছে বাড়িটা। কোনো অস্বাভাবিকতা তো নেই। তাহলে তাহলে কি সত্যিই সবটাই আমার চোখের ভুল? আরে আরে, ও কি রেল লাইন ধরে একটা মেয়ে হেঁটে যাচ্ছে না? হাওয়ায় ওর শাড়ির আঁচলটা উড়ছে। কি আত্মহত্যার মতো পড়ছে নাকি? না 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 না, ওকে ওকে বাঁচাতেই হবে। আমি যাই, আমি যাই। দাঁড়াও দাঁড়াও, রেল লাইন থেকে সরে এসো। এক্ষুনি এক্সপ্রেস ট্রেন এসে পড়বে। সরো সরো সরো। না না, শুনতে পাচ্ছে না। সমানে হেঁটে যাচ্ছে। শোনো শোনো, কেন কেন আত্মহত্যা করতে চাইছো তুমি? সরো। আরে আরে, তবুও শুনছে না। সমানে রেল লাইন ধরে এগিয়ে যাচ্ছে। আবারও ওই তো ট্রেন আসছে। সর্বনাশ, কি হবে এখন? স্যার, স্যার সরে আসুন, স্যার সরে আসুন। কি করছেন স্যার? রতন রতন, মেয়েটা। মেয়ে? হ্যাঁ, কোথায় মেয়ে? কোথায় মেয়ে? ওই তো। তার মানে ট্রেন তো পাস করে গেছে স্যার। হ্যাঁ, করে গেছে তো। হ্যাঁ, চেয়ে দেখুন তো কোথাও কোথাও কারোর কোনো চিহ্ন মাত্র আছে কিনা। কিন্তু তা কি করে সম্ভব? তবে কি আমার ডাক শুনেও শেষ পর্যন্ত ট্রেন এসে পড়ার আগেই সরে যেতে পড়েছিল? হ্যাঁ, আপনি নিজেই তো আর একটু হলেই ট্রেনে কাটা পড়তে চলেছিলেন স্যার। হ্যাঁ। যদি না আমি আপনাকে ছুটে যেতে দেখে পেছনে পেছনে না আসতাম। কিন্তু আমার কি হলো বলো তো রতন? হ্যাঁ, কেন আমি এমন দৃশ্য দেখছি? হ্যাঁ, রতন কেন এমন অস্বাভাবিক ব্যবহার করছে? কেন বলছে যে আমি কিছু দেখিনি? সেদিন ওই বাড়িটায় কিছুতেই ঢুকতে চাইল না। আমার মনে হয় এই নির্জন স্টেশন, ভাপামাও, পরিত্যক্ত ওই বাড়িটা, সেই মেয়েটা, সব মিলিয়ে আমার মনে একটা কৌতূহলের সৃষ্টি করেছে। আর তাই না, আজ রাতটা জেগে থাকবো। দেখি তো কি হয়। সবটাই আমার দেখার ভুল নাকি? ওই তো ঘড়িতে ঢং ঢং করে 2টো বাজলো। আরে আরে, এই কি? ওই তো সেই মেয়েটা। তাহলে কাল রাতে ও ট্রেনে কাটা পড়েনি। ঠিকই ভেবেছিলাম। লাস্ট মোমেন্টে আমার চিৎকার শুনে নিশ্চয়ই সরে গেছিল। হ্যাঁ, ঠিক তাই। কিন্তু তাহলে আজ রাতে আবার এসেছে তো মহা মুশকিল হলো। এই রোজ রোজ কি রাত জেগে আমি ওর আত্মহত্যা ঠেকাবো নাকি? আরে আরে আরে, এ কি একটা লোকও যে ওর সঙ্গে রয়েছে? এ কি? হ্যাঁ, তাই তো, লোকটা ওকে টানা হেঁচড়া করছে।
ছাড়ো, ছেড়ে দাও আমাকে, আমাকে ছেড়ে দাও তুমি। না আমি যাব না, না না, আমি মরতে ভয় পাই, আমি মরতে ভয় পাই। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও প্লিজ। ছেড়ে দেবো? হ্যাঁ, ছেড়ে দেবো তোমার মতো বিশ্বাসঘাতনীকে? তোমার মৃত্যু তোমার প্রেমিকেরই হাতে ঘটবে। হ্যাঁ, তোমার প্রেমিকেরই হাতে ঘটবে। না, দোহাই তোমার, দোহাই তোমার, ছেড়ে দাও আমায়, আমার ছেড়ে দাও। এসো এদিকে। আরে আরে এক্ষুনি এক্ষুনি ট্রেন এসে পড়বে তো, এক্সপ্রেস ট্রেন। না না, বাঁচাতে হবে ওদের। এই যে শুনছেন, সরে যান লাইনের ওপর থেকে, ট্রেন আসছে যে। আরে কি হলো? আসুক, শেষ আমি দেখবো। আসুক, চলো চলো। ট্রেনটা থামাও দীপক। সরে যান। ট্রেনটা থামাও দীপক। চলো চলো। আকাশ স্যার, এখন কেমন বোধ করছেন স্যার? কে? আমি রতন পারলাম না, রতন, আমি পারলাম না। কি পারলেন না স্যার? কি পারলেন না? ওই ট্রেন অ্যাক্সিডেন্টটা আটকাতে পারলাম না রতন। আপনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন স্যার। লোকটা মেয়েটাকে জোর করে টেনে নিয়ে রেল লাইনের উপর দাঁড় করাচ্ছিল। হ্যাঁ, আমি নিজে দেখেছি। মেয়েটা প্রাণপণ চেষ্টা করছিল লোকটার হাত ছাড়াতে, কিন্তু পারছিল না জানো। আমিও কত করে ওদের ডাকলাম, কিন্তু ওরা নিজেদের কথায় এমন ব্যস্ত ছিল যে শুনতেই পেল না আমার ডাক। এই এক্সপ্রেস ট্রেনটা ওদের ওপর এসে পড়লো। কি ভয়ঙ্কর বিভৎস দৃশ্য রতন। জানি স্যার, জানি। জিআরপি আর আরপিএফ এসে গেছে। হ্যাঁ, ওই খবর দেওয়া হয়েছে ওদের। চলো দেখি। কোথায় যাবেন? কোথায় যাবেন স্যার? আপনার শরীর ভালো নয়? এতক্ষণ অজ্ঞান ছিলেন আপনি। আমার কি এখন শুয়ে থাকবার সময়? আমার এখন কত কাজ, কত ক্ষয়ক্ষতি হয়েছে। হ্যাঁ, কত মানুষ মারা গেছে জানো? ইস, এতগুলো নিরীহ মানুষের প্রাণ গেল শুধু ওই লোকটার হট্টকারিতার জন্য। গলাটা শুকিয়ে গেছে। ওই ড্রাইভার নিশ্চয়ই ওদের বাঁচাবার জন্য ব্রেক কষেছিল। হ্যাঁ, কি হলোটা কি রতন? আমার কথার কোনো জবাব দিচ্ছ না কেন? হ্যাঁ, তাছাড়া তুমি এমন নির্লিপ্তভাবে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, চুপচাপ দাঁড়িয়ে রয়েছো। তোমার মুখ দেখে মনে হচ্ছে যেন কোনো অ্যাক্সিডেন্টই হয়নি। না স্যার। তো কি? অ্যাক্সিডেন্ট তো হয়েইছে স্যার। তবে সেটা তো গতকাল রাতে হয়নি। মানে এই তুমি কি বলতে চাইছো? হ্যাঁ, কি আমি পাগল? হ্যাঁ, আমি পাগল? আমি নিজের চোখে কাল রাতে সেই ভয়াবহ অ্যাক্সিডেন্টটা হতে দেখলাম। না স্যার। আরে তুমি কি বলছো যে অ্যাক্সিডেন্টটা হয়নি? হ্যাঁ, না স্যার, না। আমি ঠিকই বলছি স্যার, আমি ঠিকই বলছি। যে অ্যাক্সিডেন্টটার কথা আপনি বলছেন, হ্যাঁ, সেটা নিশ্চয়ই হয়েছিল স্যার। তবে আজ থেকে 40 বছর আগে স্যার। কি বলছো তুমি? আগে, হ্যাঁ স্যার। আমি ঠিকই বলছি স্যার। তবে কেন সেই দুর্ঘটনাটা ঘটেছিল তা যদি সত্যিই আপনি জানতে চান, তাহলে পিছিয়ে যেতে হবে আজ থেকে 40 বছর আগে। হ্যাঁ, তুমি বলো রতন, বলো, আমি জানতে চাই। বেশ, শুনুন তবে। আমাদের এই ছোট্ট স্টেশন ভাপামাওয়ে বাস করত ইঞ্জিন ড্রাইভার চন্দন আর তার বউ ডালিয়া। খুব সুখের ঘর ছিল ওদের স্যার। চন্দনদার মুখে তো সব সময় শুধু বউয়ের গল্প। ডালিয়া বৌদি দেখতে ছিল পরমা সুন্দরী। ডালিয়া, ও ডালিয়া। আর কতবার ডাকবে? আমার যতবার খুশি। আমার বউ, আমি তোমাকে ডাকবো, এতে কার কি বলো? সারাদিন একবারও বউয়ের কথা ভাবো? এটা কিন্তু ঠিক বললে না ডালিয়া। সবাই আমাকে বলে, কি বলে জানো? বলে আমি নাকি স্ত্রৈণ, মানে গোদা বাংলায় যাকে বলে বউ পাগলা। আর সেই বউকে ছেড়ে রাতের পর রাত দিব্যি থাকো বাড়ির বাইরে। কি করবো বলো সোনা, পাপি পেট কা সওয়াল। নইলে আমার কি ইচ্ছে করে
রোজ রাতে তোমাকে ছেড়ে কি হলো? এই একটু কাছে এসো না। আর তা ছাড়ো তো, এসো না। অমনি শুরু হয়ে গেল না দুষ্টুমি। জানি ডালিয়া, সত্যি এটাও একটা অখাদ্য রেল স্টেশন। এই ভাপামাও একটা কথা বলবারও লোক পর্যন্ত পাওয়া যায় না। তোমার সত্যি তোমার খুব এখানে একা একা লাগে, তাই না? লাগলেই বা কি হবে, সঙ্গী পাবো কোথায়? ওহো, দেখো একদম খেয়ালই নেই। সঙ্গী বলতে আমার মনে পড়ে গেল, একটা নতুন ফ্যামিলি এসেছে এখানে, জানো? নতুন ফ্যামিলি? হ্যাঁ গো, ফায়ারম্যান দীপক আর ওর বউ শিলা। দীপক ছেলেটা না এত ভালো, তোমাকে কি বলবো। আমাকে তো সবসময় দাদা দাদা করে। এই এই বলছিলাম কি, আমাদের বাড়িতে ওদের একদিন খেতে ডাকবো। আর 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 তোমার সঙ্গে দেখো আলাপও হয়ে যাবে। একদিন কেন, সামনের রবিবারই বলো না, তোমার তো সেদিন অফ ডে। ঠিক বলেছ, তাই বলি তাহলে। হ্যাঁ হ্যাঁ বলো। ঠিক আছে ঠিক আছে। বাহ বৌঠান, কি অসাধারণ রান্না করেন আপনি। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে। ও খাবেন, বারে বারেই খাবেন, কে বারণ করেছে? কিন্তু তাহলে যে বারে বারে আসতে হবে এখানে। তাই আসবেন। এই, মাছের এই প্রিপারেশনটা না, মানে আপনি একটু আমার বউকে শিখিয়ে দিন না বৌঠান। এই শিলা, শিলা শুনছো? এই বৌঠানের থেকে তুমি এই রান্নাটা একটু ভালো করে শিখে নিও না, একদম মার্ভেলাস হয়েছে কিন্তু। হ্যাঁ, যতই শিখি না কেন ডালিয়াদির মতো কি আর হবে, মনে তো হয় না। চেষ্টা করো, চেষ্টা তো করতে দোষ নেই। তাই তো ভাবি না, আমাদের চন্দনদা কেন সব সময় শুধু বৌঠানের কথাই বলেন, বৌঠানের প্রশংসায় একদম পঞ্চমুখ হন। এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। সত্যি বলছি বৌঠান, একটুও বাড়িও বলছি না। বিশ্বাস না হয় জিজ্ঞাসা করবেন আমাদের যে কোনো কর্মচারীকে, ফায়ারম্যান রতন, হেল্পার ঝন্টু, দিনু, দন্দন, এতে সবাইকে জিজ্ঞাসা করবেন। চন্দনদার মুখে শুধু আপনার রূপ আর গুণের প্রশংসা। তা হবেই না কেন, এমনি রূপসী আর গুণবতী স্ত্রীতে চট করে সবাইকার ভাগ্যে জোটে না। সত্যি কথা বলতে কি, চন্দনদার ভাগ্য দেখে হিংসা হয় বৌঠান। বলছি রাত হলো তো, এবার উঠবে তো? হ্যাঁ, উঠতে তো হবেই, উঠতে তো হবেই। চলো চলো। দীপক, এই যে তোমরা এলে, এত আনন্দ হলো যে কি বলবো। মাঝে মাঝে চলে এসো না। আমি তো এক্সপ্রেস ট্রেনের ড্রাইভারি করি, রাতে বেশিরভাগ দিনই তো নাইট ডিউটি থাকে। ডালিয়াও বেচারি একা একা বড্ড বোর হয়, চলে এলে ওরও ভালো লাগবে। এই চন্দনদা, তোমাকে একটা রিকোয়েস্ট করার ছিল, কিছু মনে করবে না তো? আরে এভাবে বলছো কেন দীপক? তুমি কি আমাদের পর? বলো বলো, একদম নিঃসংকোচে বলো। চন্দনদা, আমার কতদিনের স্বপ্ন আমিও ড্রাইভার হই, ট্রেন চালিয়ে নিয়ে যাই দূর দূর দেশে। এই ফায়ারম্যানের চাকরিটা করতে না আমার একদম ভালো লাগে না, বিশ্বাস করো। কিন্তু না না, তোমার মতো এক্সপ্রেস ট্রেনের ড্রাইভারই নয়, অন্তত ওই লোকাল ট্রেনের। বেশ, ঠিক আছে, আমি চেষ্টা করে দেখব। ওপর মহলে আমার একটু আধটু মানে পরিচয় আছে, দেখবো তোমার কথা বলে যদি কিছু করা যায়। ও নিয়ে তুমি একদম কিছু চিন্তা করো না। আমার দ্বারা যদি কিছু উপকার হয়, আমার নিজেরই ভালো লাগবে। এই জন্যই তো তোমাকে আমার এত ভালো লাগে চন্দনদা। এই অল্প দিনেই তুমি আমাকে এমন আপন করে নিয়েছো, যেন মনে হয় কি জানো, যে তুমি আমার জন্মান্তরের দাদা। না না, এ কি আর কথা। দিমাগ? কার আবার দিমাগ দেখলে তুমি? কেন, ওই যে ডালিয়াদি, তোমার আদরের বৌঠান। ডালিয়া বৌঠান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রূপ আর গুণ ভগবান দুটোই দিয়েছেন কিনা, তাই অহংকারে একেবারে মরে যাচ্ছে। কি বলছো শিলা? কখন আবার অহংকার দেখলে ডালিয়া বৌঠানের? হ্যাঁ, ওসব আমাদের চোখে ঠিক পড়ে, আমাকে যেন একেবারে পাত্তাই দিল না। কটা কথা বলেছে আমার সঙ্গে, আর অমন করবে নাই বা কেন বলো? তুমিও যেমন এমন একটা ভাব করছিলে যেন জন্মে অমন রান্না মুখে দাওনি কখনো। আমি যেন তোমাকে কোনোদিন মাছের কোরমা রেঁধে খাওয়াইনি না। আহা, যা বোঝো না তা নিয়ে কথা বলো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমি তো বোকা, আমি তো কিচ্ছু বুঝি না। হ্যাঁ, বোঝার এতে আছেটা কি শুনি? একেবারে ফস করে বলে বসলে ওনার কাছে আমাকে নাকি ছাত্রীর মতো গিয়ে রান্না শিখতে হবে। শিলা, এটা বুঝতে পারছো না কেন? আরে বোঝার চেষ্টা করো যে চন্দনদাকে ধরে আমি রেল কোম্পানির ড্রাইভারির চাকরিটা বাগাতে চাইছি।
আর চন্দনদা একেবারে একজন স্ত্রৈণ লোক, এটা সবাই জানে। তাই আমি চন্দনদাকে প্লিজ করবার জন্য, বুঝেছো, ওই চন্দনদাকে প্লিজ করবার জন্য ওর বইয়ের রূপগুণের একদম সুখ্যাতি ছড়াছড়ি করলাম। থাক, আর কৈফিয়ত দিতে হবে না। আমার যেন দেখার চোখ ছিল না। কি 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 দেখেছো তুমি? হ্যাঁ, কি তোমার দেখেছো? চোখ। আমার চোখ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে চোখ দিয়ে ডালিয়া দিকে প্রায় গিলে খাচ্ছিলে তুমি। তোমার খুব ছোট মন ছিল, একদম কি বললে? ন্যারো মেন্টালিটি। কি? আমার ছোট মন আর বিরাট বড় মন বুঝি তোমার ওই ডালিয়া বৌঠানের? হ্যাঁ, দীক্ষিতা বৌঠান, একটা কথা শুনে রাখো, ওই ডালিয়াদির কাছে গিয়ে রান্না শিখতে টিখতে আমি কিন্তু পারবো না। আমার বই গেছে, তোমার ইচ্ছায় তুমি যেও আর দণ্ডে পিণ্ডে গিয়ে গিলো তোমার পেয়ারের ওই বৌঠানের হাতের রান্না। দূর হ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই যাবো, তাই যেও, যাবো যেও, যেও। যাবো। এই এই, আরে বৌঠান, কি করছো একা একা জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে? ট্রেনের আপ ডাউন দেখছি, কি আর করব বলো। তুমি কি করছো? খুব ব্যস্ত নাকি? ব্যস্ত না ঘোড়া। তাহলে এসো না। ঠিক আছে ঠিক আছে, আসছি। এসো এসো, বসো এখানে। খুব তো বলেছিলে আমার হাতের রান্না তোমার খুব ভালো লেগেছে। কই, আর তো এলেই না কেন? বউ বুঝি আসতে দিল না? শুনুন বৌঠান, বউকে আমি কেয়ারই করি না। আমি কি চন্দনদা নাকি? বউ অন্তঃপ্রাণ। তুমি অ্যালাউ করলে আমি তোমার কাছে রোজ আসতে পারি বৌঠান। ধ্যাৎ, বউঠান ডাকটা না খুব সেকেলে। তাহলে কি বলে ডাকবো? কেন, আমার নামটা কি এতই খারাপ? ডালিয়া। বুঝলে ডালিয়া, দীপকটার একটা হিল্লে হয়ে গেল। খিললে? হ্যাঁ গো, ওপর মহলে সুপারিশ করে ওকে লোকাল ট্রেনের ড্রাইভার করে দিলাম। ও, ওই কদিন চালাতে পারলেই এক্সপ্রেস ট্রেনেও চান্স পেয়ে যাবে। বাহ, এ তো খুব ভালো খবর। খবরটা দিয়েছো দীপককে? হ্যাঁ, শুনে তো একেবারে আমাকে প্রণাম টনাম করে একাকার কাণ্ড। বললো আমার এই উপকার ও সারা জীবন ভুলতে পারবে না। সত্যি ছেলেটা এত সরল আর ভালো মানুষ না। তুমি আমায় কি জাদু করলে বলো তো ডালিয়া? শয়নে স্বপনে জাগরণে এখন শুধু শুধু তোমাকেই দেখতে পাই আমি। হ্যাঁ, তাই না? তাই তো রীতিমতো আলোর সংকেত পাঠিয়ে তোমাকে আমার কাছে নিয়ে আসতে হয়। এমনিতে তো আসো না। তোমার জানলায় দাঁড়িয়ে তুমি যে আলো ঘুরিয়ে সংকেত পাঠাও, তাই তো জানতে পারি যে চন্দনদা আজ কোয়ার্টারে নেই, নাইট ডিউটিতে গেছে। আর তখনই তো এক ছুট্টে চলে আসি তোমার কাছে। না হলে জানতে পারতাম কি করে বলো? তবে যাই বলো, আমাদের এই আলোর সংকেত পাঠানোর প্ল্যানটা কিন্তু জব্বর হয়েছে। চট করে কেউ ধরতে পারবে না, তাই না? এই, নিজের বউকে কিন্তু অতটা আন্ডার এস্টিমেট করো না দীপক। স্বামীর ওপর গোয়েন্দাগিরি করার ব্যাপারে কিন্তু মেয়েদের সব সময় একটা সিক্স সেন্স কাজ করে থাকে। তোর শিলার অত বুদ্ধি নেই। সব মেয়েকেই কি তুমি তোমার মতো ভাবলে নাকি ডালিয়া? হ্যাঁ, তুমি হলে অনন্যা, অসামান্য। তাই তো তোমাকে আমি এত এত ভালোবাসি। তোমাকে বলা হয়নি জানো তো, কি? আর কদিনের মধ্যেই আমি এক্সপ্রেস চালানোর দায়িত্বটা পেয়ে যাব পাকাপাকি। সত্যি? আমি তো তোমার দাদাকে বলে ব্যাপারটা তাড়াতাড়ি করালাম, নইলে এত তাড়াতাড়ি হতো নাকি? সত্যি? তাই তো বলি, এই সেদিন লোকাল ট্রেন চালানোর কাজ পেলাম, আর এরই মধ্যে কি করে তাই ভাবছি জানো তো। তবে এর জন্য তোমায় আরো বেশি করে আদর করতে হবে। এই না, যা, ভোর হয়ে আসছে না? তোমার চন্দনদার ফেরার সময় হয়ে এলো, এবার তুমি পালাও তো। দাঁড়াও না, যেতে ইচ্ছে করছে না। না থাকি না, আর একটু থাকি তোমার কাছে। না না না, খালি দুষ্টুমি না। না 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 না, আজ আর না না। কে কোথা থেকে দেখে ফেলবে তোমাকে আমাদের কোয়ার্টার থেকে বেরোতে? আমার অন্যদিন দীপক। কবে? কবে? আমার সংকেত সেটা বলে দেবে। কোথায় গিয়েছিলে? কে কে? আমি। কি শিলা, তুমি এখানে? চমকে গেলে?
আমি তো সেই তখন থেকে তোমার ডালিয়া বৌঠানের কোয়ার্টারের নিচে অপেক্ষা করছি। গভীর রাতে ঠিক যখন থেকে তুমি ওর ঘোরানোর ওই আলোর সংকেত দেখে বিছানা ছেড়ে উঠে ওদের বাড়িতে ঢুকেছো। শিলা, এত বড় বেঈমান তুমি যে চন্দনদা তোমার সামান্য একজন ফায়ারম্যান থেকে ড্রাইভার বানালো, তারই সঙ্গে এমন চরম বিশ্বাসঘাতকতা করতে পারলে তুমি? আর আমার কথা তো ছেড়ে দিলাম, আমাকে তো কোনোদিনই গ্রাহ্যই করনি তুমি। ছি ছি, তুমি কি মানুষ? এই 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 চুপ, বেশ করেছি, বেশ করেছি। আমি ডালিয়াকে ভালোবাসি, আর ডালিয়া আমাকে ভালোবাসে। বাহ বাহ, তবে আর কি, চালিয়ে যাও তোমাদের এই প্রেম লীলা। শিলা, আমাকে ধমকে কি হবে? সত্যিটা অমনি কি চাপা পড়ে যাবে নাকি? হ্যাঁ, পাবে পাবে পাবে, এর চরম শাস্তি তুমি পাবেই একদিন, দেখে নিও। এই ডালিয়া, ডালিয়া, চলো না একটু বাইরে। বাইরে? হ্যাঁ, এই এত রাতে বাইরে কোথায় যাব? চলো না রেল লাইনের ধারে। রেল লাইনের ধারে? আমার খুব ইচ্ছে করছে আজ রাতে হাত ধরাধরি করে আমরা দুজন ওই রেল লাইনের ধারে একটু হাঁটি। চলো না। উফ, তোমার মাথা খারাপ হয়ে গেছে চন্দন। কেন? রাতের পর রাত তো আমি নাইট ডিউটিতেই থাকি, আমারও তো একটু ইচ্ছে করে তোমার সাথে একটু সময় কাটাই। কি ইচ্ছে করে না? আমার বউকে একটু পাশে নিয়ে রাতের অন্ধকারে একটু হাঁটি। চলো না প্লিজ। মাত্র তো মাঝ রাত হয়েছে। তাছাড়া তাছাড়া আজ রাতে এই প্রথম আমাদের দীপক, হ্যাঁ তোমাকে তো বলা হয়নি, আমাদের দীপক এক্সপ্রেস ট্রেন চালাবে, সেটা দেখতে হবে না? তাই নাকি? আগে বলবে তো। ঠিক আছে, চলো চলো। এই তো আমার লক্ষ্মী মেয়ে, এই জন্যই তো তোমাকে এত ভালোবাসি। আমার হাতটা এত শক্ত করে ধরছো কেন চন্দন? আরে আমার লাগছে গো। লাগুক, হ্যাঁ? আর আমার বুঝি লাগেনি? মানে? আমার মনে যখন তুমি এত বড় আঘাতটা দিলে, তখন বুঝি আমার একটুও লাগেনি ডালিয়া? এসব কি বলছো তুমি? আমি তোমার মনে আঘাত দিয়েছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি কি ভেবেছিলে কোনো কথাই কানে আসবে না আমার? আমার অনুপস্থিতির সুযোগ নিয়ে রাতের পর রাত তুমি দীপকের সঙ্গে তুমি আমাকে ঠকিয়েছো ডালিয়া। কে বলেছে তোমায়? কে বলেছে তোমায় এসব নোংরা কথা? আমি বলেছি। শিলা, চমকে উঠলে কেন? দীপকের পেছনে ফলো করে এসে আমি সব জেনেছি। ও আমার জেরার মুখে সব স্বীকার করেছে। না না না, এসব মিথ্যে। না, সব সত্যি। আর তাই এর শাস্তিটা তোমাকে নিজের হাতেই দেব। চন্দন, ছেড়ে দাও আমাকে। ওই দেখো ট্রেন আসছে। না চন্দন, না, সর্বনা ওই ট্রেনটা চালাচ্ছে একজন বিশ্বাসঘাতক, আর তার হাতেই আজ একজন বিশ্বাসঘাতিনীর জীবন যাবে। না, ছাড়ো আমাকে। চন্দন, ছাড়ো। চন্দন, এসো, ছেড়ে দাও। এসো, ছেড়ে দাও আমাকে। এসো, এদিকে এসো। রেল লাইনের উপরে কারা যেন কি করছে? কারা ওরা? ডালিয়া না? ডালিয়া, চন্দনদা। সর্বনাশ, সর্বনাশ, ব্রেক কষতে গেলে তো এত স্পিডে ট্রেনটা উল্টে যাবে। সরে যাও, সরে যাও, সরে যাও। কি ভয়ানক! দীপকেরই চালানো ট্রেন ছিন্ন ভিন্ন করে দিল ডালিয়া বৌদি আর চন্দনদার দেহ। কিন্তু এখানেই ওদের এই ত্রিকোণ প্রেমের গল্প তো শেষ হয়ে গেল না স্যার। তার মানে? ওদের মৃত্যুর পর দীপক যেদিন আবার প্রথম নাইট ডিউটি করতে গেল, আমিও সেদিন ওর সঙ্গে ফায়ারম্যান হিসেবে ছিলাম। চন্দনদের পরিত্যক্ত কোয়ার্টারের সামনে আসতেই হঠাৎ দীপকের চোখ চলে গেল সেই জানলাটার দিকে। ভূত দেখার মতো চমকে উঠে ব্রেক কষলো হঠাৎ। একটুর জন্য ট্রেনটা বিরাট অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা পেল স্যার। আমি অবাক হয়ে জানতে চাইলে দীপক বলল যে ও স্পষ্ট দেখেছে কোয়ার্টারের জানলায় ডালিয়া দাঁড়িয়ে আছে, ওকে আলোর ইশারায় ডাকছে। কি সাংঘাতিক! কদিনেই স্বাস্থ্য ভেঙে পড়ল দীপকের। আর শুধু ডালিয়ার মুখই না,
চন্দনের প্রেতাত্মা ঠিক ওইখানটাতেই কেমন ভাবে যেন স্টিয়ারিং এর হুইলটা ঘুরিয়ে দিতে লাগলো। এটা কিন্তু আমি নিজের চোখেই দেখেছি। দীপক হাজার চেষ্টা করেও সেটা কন্ট্রোল করতে পারতো না। সে কি? ঠিক ওই জায়গাটাতে ট্রেনটা এলেই প্রত্যেক দিন আমরা প্রায় প্রাণ হাতে নিয়ে ওইখানটা পার হতাম। কিন্তু এভাবে তো চলা যায় না, তাই দীপক বদলির অ্যাপ্লিকেশন করলো। আমিও বুঝেছিলাম ওর পক্ষে এভাবে এই স্টেশন ভাপাময় চাকরি করা সম্ভব নয়। যেদিন ওর শেষ ডিউটি ছিল সেদিন শিলা ওর সঙ্গে চলল। ওদের জিনিসপত্র আগেই পাঠানো হয়ে গিয়েছিল যে স্টেশনে দীপক বদলি হয়েছিল সেখানকার কোয়ার্টারে। ওই স্টেশনেই ট্রেনটার লাস্ট স্টপ ছিল, তাই নিজের চালানো ট্রেনে চড়েই ও বদলির জায়গায় পৌঁছতে চেয়েছিল। আমি ছিলাম ওদের সঙ্গে, আর স্পেশাল পারমিশন নিয়ে শিলাও ছিল ড্রাইভারের কেবিনে। ব্যাস, আর কোনো চিন্তা নেই, এবার চির মুক্তি। ডাইনিটা মরেও পিছু ছাড়ছে না। আরে 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 দীপক, দীপক সামলে সামলে। আরে আরে ওই তো ওরা দুজন রেল লাইনের উপরে দাঁড়িয়ে। দেখো দেখো, ঠিক যেমন সেদিন ছিল। কেউ তো নেই। স্টিয়ারিংটা দেখো, স্টিয়ারিংটা নিজে নিজে ঘুরে যাচ্ছে। আরে আরে ট্রেনটা এক্ষুনি অ্যাক্সিডেন্ট করবে যে। স্টিয়ারিংটা দেখো দেখো কেমন শক্ত হয়ে যাচ্ছে, ঘোরাতে পারছি না। কিছুতেই না। আমি জানতাম আমরা মুক্তি পাবো না ওদের হাত থেকে। দীপক ব্রেক কষো, ব্রেক কষো। আমার জীবন তছনছ করে দিয়ে ভেবেছিস পালিয়ে বাঁচবি না? বিশ্বাসঘাতক, শাস্তি মৃত্যু। এখনো সেই দৃশ্য ভাবলে। তারপর কি হলো? আশ্চর্যজনকভাবে পুরো ট্রেনটা বেঁচে গেল, শুধু ড্রাইভারের কেবিনটাই মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে ছিটকে উল্টে পড়ে গেল। আমি পড়েছিলাম জ্বলন্ত কয়লার ওপর। আমার মুখ বিভৎসভাবে পুড়ে গেলেও প্রাণে বেঁচে গেলাম। কিন্তু দীপক আর শিলা দুজনেই ঘটনাস্থলেই মারা গেল। কিন্তু এই অভিশপ্ত স্টেশন ভাপামাও অভিশপ্তই রয়ে গেল স্যার। ওদের আত্মারও মুক্তি হলো না। ওরা আজও গভীর রাতে দেখা দেয়, আর নতুন কেউ এখানে চাকরি নিয়ে এলেই তাকে সেই ভয়াবহ দুর্ঘটনার দৃশ্যটা প্রত্যক্ষ করায় স্যার। এখানকার স্টেশন মাস্টারও ছুটিতে গেছেন এই কারণেই স্যার, এই কারণেই। ও আচ্ছা। এখানে কেউ টিকতে পারে না স্যার, টিকতে পারে না। আপনিও বদলির দরখাস্ত করুন স্যার, নিশ্চয়ই মঞ্জুর হবে স্যার, নিশ্চয়ই করব। আর সেই সঙ্গে আরো একটা দরখাস্ত করব। কি দরখাস্ত স্যার? ডালিয়া চন্দনের ওই অভিশপ্ত কোয়ার্টার্সটা ভেঙে ফেলার। হ্যাঁ, জানি না অবশ্যই এই দরখাস্তটা রেল কোম্পানি মঞ্জুর করবে কিনা।